ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। কেমন আছো বন্ধু আমার, কাছের এবং দূরের? জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরের। থাক না যতই টানা পড়েন, ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবন তো উৎসব। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। চায়ের কাপ হাতে আমি জানি নিশ্চয়ই আপনারা বসে পড়েছেন টিভির সামনে আমাদের অপেক্ষায়। একদমই, আমরাও চলে এসেছি। আর আজকের অনুষ্ঠানে সঞ্চালনায় রয়েছে আমি সৌমি রাজলক্ষ্মী, আর আমার সঙ্গে রয়েছে আমার এই রাজলক্ষ্মী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী অহনা সাহা। অহনা, কেমন আছো? খুব ভালো আছি দিদি, তুমি ভালো আছো? একদম। আর অহনা আমার অনেক ছোটবেলা থেকে শেখে আমার কাছে, অনেক মানে বলা যায় না ছোটবেলার ছাত্রী ও হচ্ছে। তাই বেশ কয়েক বছর হলো, তাই না? প্রায় 7-8 বছর হতে চললো, তাই না? অহনা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ছোটবেলায় ক্লাসে এসেছিল। আমরা সরাসরি কবিতায় যাই। একদম। কি কবিতা শুনবো? আমি প্রথমেই আজকে শুরু করব হচ্ছে কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘ বালিকার জন্য রূপকথা। আহা, আমার অত্যন্ত পছন্দের, শুনি। নমস্কার, আমার প্রথম নিবেদন কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফোসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম।
ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়েছে পাখি, বলেছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলেছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। অনুবাদ অপূর্ব। আমার এত ভালো লাগার একটা কবিতা, মানে ছোটবেলার কবিতা, এখনের কবিতা, সবসময় বলা যায় এমন একটা কবিতা। আর রহনা বলেছো খুব সুন্দর। আর রহনা দেখতে এত সুন্দর লাগছে, আমি দেখছিলাম তুমি যখন কবিতা বলছিলে, খুব সুন্দর মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ দিদি। আর কি শুনবো আমরা? এরপরে শুনবো একটা ছন্দের কবিতা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। শুনি। নমস্কার। কবি বিমল চন্দ্র ঘোষের কবিতা উজ্জ্বল এক ঝাঁক পায়রা। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিঃসীম ঘন নীলম্বর। গ্রহ তারা থাকে যদি থাকে নীল শূন্যে, হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম উদাসীন 12 মাস, চৈত্রের রৌদ্রের উত্তম উল্লাস। তুমি নেই আমি নেই কেউ নেই, শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ এক ঝাঁক উজ্জ্বল পায়রা। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি, নীল কপোতাক্ষের কান্তি। এক ফালি নাগরিক আকাশে, কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে। চৈতালি সূর্যের থমথমে রৌদ্রে জীবন্ত উল্লাসে উড়ছে, 5 রঙা এক ঝাঁক পায়রা। এক ফালি আকাশের গোল ঘেঁষা কারিনিশ, রং চটা গম্বুজ দিগন্তে চিমনি। সোনার প্রহরী কাপে চঞ্চল পাখনায়, ছোট্ট কালের ঘেরে প্রাণ তবু তন্ময়। লীলায়িত বিস্ময় সৃষ্টির স্বাক্ষর এক ঝাঁক পায়রা। রূপালী পাখায় কাপে ত্রিকালের ছন্দ, দুপুরের ঝলমলে রোদ্দুর। হে কপোত পাড়াবত পায়রা, যেদিকে দু চোখ যায় দেখা যায় যদ্দূর। রূপালী পাখায় আঁকা শূন্য, আকাশে ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ। কম্পিত
শত শত উড়ন্ত পাপড়ি, তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই। দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে ওরে শুধু এক ঝাঁক পায়রা, পাঁচ রঙা এক ঝাঁক পায়রা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। সুন্দর উজ্জ্বল এক ঝাঁক পায়রা শুনলাম, আর মিষ্টি লাগছে দেখতে। আর এই কবিতার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসছি। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আমরা কথা দিয়েছিলাম আমরা বিরতির পর ফিরে আসব, আমরা কিন্তু কথা রেখেছি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আমি রয়েছি সৌমি রাজলক্ষ্মী, আর আজকে আমার সঙ্গে রয়েছে কবিতার ডালি নিয়ে অহনা। অহনা কোথায় থাকো? আমি পিরাকিতে থাকি। আচ্ছা, কি করো এখন অহনা? আমি এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, এখন আমি রিসেন্ট একটা জব করছি। আচ্ছা, তার মাঝখানে কবিতা অবশ্যই আছে আমার। কবিতা অবশ্যই যখনই আমি সময় পাই তখনই অবসরে কবিতা নিয়ে থাকি। অনুষ্ঠান করেছো বাইরে কোথাও? হ্যাঁ, মঞ্চ অনুষ্ঠান অনেক করেছি। তোমাদের পাড়ায় বা অন্য কোথাও কলেজে করেছো অনুষ্ঠান? হ্যাঁ, কলেজে। সবাই কি বলেছে? সবাই তো খুব ভালো বলেছে। আচ্ছা, আর কি শুনবো আমরা এখন? এরপরে আমরা শুনবো হচ্ছে কেউ কথা রাখিনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের। শুনি। নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনীর গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপরে কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেঁকে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ।
আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুখে প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো যে সে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। নমস্কার। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। একটা অনবদ্য কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা, কেউ কথা রাখেনি। আর অহনা বলেছে খুব সুন্দর, খুব মিষ্টি হয়েছে। থ্যাংক ইউ দিদি। অহনা, ছুটির দিনে বাড়িতে কি করো? ছুটির দিনে বাড়িতে আমি বাড়ির কাজ থাকে, তারপর ফাঁকে আমি কবিতা তো আছেই। ফাঁকে কবিতা রয়েছে, হ্যাঁ। অহনা ক্লাসে ভীষণ সিরিয়াস। ও যে বললাম, প্রথমেই বলেছিলাম যে অনেক ছোটবেলায় ও আমার কাছে অ্যাডমিশন নিয়েছে এবং অনেকটা বড় হয়ে গেল দেখতে দেখতে, চোখের নিমেষেই। তাই আর কি শুনবো? আর এরপরে শুনবো হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলকাতার যিশু। শুনি। নমস্কার, আমার এবারের নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে কাল সামনে দাঁড়িয়ে রইল ট্যাক্সিও, প্রাইভেট, টেম্পো, বাগমার্কা, ডবল গেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুকে ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে। টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দুদিকে উত্তত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টালমাটাল পায়ে পৃথিবীর এক কিনারে থেকে অন্য কিনারে চলেছ। নমস্কার। কলকাতার যিশু আমার অত্যন্ত পছন্দের একটা কবিতা, রহনা বলেছে খুব সুন্দর করে। আমাদের হাতে সময় আছে আর অল্প কিছু, কি শুনবো? আমি তাহলে লাস্ট একটা ছোট্ট কবিতা কবি সুবোধ সরকারের ঘোষ কবিতাকে শোনাচ্ছি। নমস্কার, এবার আমার নিবেদন কবি সুবোধ সরকারের কবিতা ঘোষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো,
যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি একটা বড় খামে আমাকে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা চাদরে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, ওই একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। অপূর্ব সুন্দর একটা কবিতা, সুবোধ সরকারের লেখা ঘুষ। আর অহনা বলেছো খুব সুন্দর করে। থ্যাংক ইউ দিদি। আমাদের সময় প্রায় শেষের দিকে, একটা ছোট্ট কবিতা কি আমরা শুনবো? তাহলে শেষ কবিতা আমি দাঁড়াও কবিতাকে বলছি। নমস্কার। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে এসে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। নমস্কার। অহনার এই কবিতার মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরো সুন্দর করে কবিতা চর্চা করে যাও। তোমার জন্য কিছু উপহার রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে। এই সুন্দর মেমেন্টো তোমার জন্য রয়েছে, এই মেডেলটা, আর রয়েছে এই সুন্দর শংসাপত্র, তার সঙ্গে মোমো মিয়ার পক্ষ থেকে ফুটকুপান। খুব ভালো থাকো, কবিতা চর্চা করো। আর আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।